সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে সমুদ্রের ঢেউ আর প্রকৃতির নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্য আদিবাসী গ্রাম। এখানে নেই শহরের কোলাহল, নেই আধুনিক জীবনের ব্যস্ততা। এটি সুন্দরবনের সীমান্ত দ্বীপ, আর এই দ্বীপে বিয়ে করে আসার আগে বাইরের মেয়েরা 100 বার ভাবে। নাকি কেউ বিয়ে করে আসতে চায় না, যে এত কঠিন। অনেক ভয় আগে, অনেকদিন দূরে তো যখন মেয়েরা যদি বলে কেউ দেখতে দেখতে যায়, যখন শুনে যে এই দ্বীপে বিয়ে হবে ভয় পেয়ে যায়। আপনার বাড়ি কোথায়? আমার মেদিনীপুরে। মেদিনীপুর। এই গ্রামের পাশেই রয়েছে অপূর্ব সুন্দর একটি সমুদ্র সৈকত, যেখানে সূর্যাস্তের রঙে প্রতিদিন নতুন করে সাজে প্রকৃতি। এই গ্রামের সংস্কৃতি একেবারেই আলাদা। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ শাল গাছ নয়, সুন্দরবনের একটি বিশেষ গাছকে দেবতা জ্ঞানে পূজা করেন। শত বছরের ঐতিহ্য আজও বয়ে চলেছে তাদের জীবনের প্রতিটি ধাপে। এদিকে জোয়ার ভাটা অনুযায়ী চাপা কলের জল পাওয়া যায় তাদের ওখানে। আপনাদের পানীয় জল ওই টিউবওয়েল, এই একটা টিউবওয়েল সবসময় জল বেরোয় না, টাইম এখন টাইমের মতন, টাইম কলের মতন এখন যখন জল বেরোয় সবাই নাই, তারপর আবার এখন জল নেই, আবার সন্ধ্যের দিকে আসবে। আর কখন সকালে এলে টিউবওয়েলে জল সন্ধ্যার দিকে আসবে? হ্যাঁ এরকম হচ্ছে। চাপা কল তো আগে চাপা কলে সারাদিন জল থাকতো, এখন সকালে যদি জল থাকে আর সকালে যদি সবাই জল নেয় আর দুপুরে রাত্রে জল নেই, আবার কখন রাত্রে জল জোয়ার ভাটার মতন জল হচ্ছে। ও আচ্ছা, জোয়ার ভাটা। আজকের এই যাত্রায় আমরা দেখব সুন্দরবনের শেষ দ্বীপের মানুষের জীবন। তবে আমি সেখানে পৌঁছে গিয়ে বিকেলে সেই সুন্দরবনের আদিবাসী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির সঙ্গে কিছুটা সময় খেলা করে তাদের সাথে কিছুটা সময় শেয়ার করেছিলাম। যাই হোক, চলুন শুরু করি আজকের সুন্দরবনের এক অজানা গ্রামের গল্প। তো সুন্দরবনের গ্রামীণ অঞ্চলে দেখুন, এই যে রাস্তাটা পুরো আলের মধ্য দিয়ে এরকম পায়ে হাঁটা পথ, এটাই এই দিকের বাড়িগুলো যাওয়ার একমাত্র রাস্তা। যখন বর্ষা হবে তখন এর অবস্থা কি হবে দেখুন। ছোট্ট একটু পুকুর, প্রত্যেক বাড়ির সাথে সাথে পুকুর তো রয়েছে, এছাড়াও অনেক পুকুর এক্সট্রা রয়েছে। আর এই পুকুরেই মিষ্টি জল ধরে রাখে। বৃষ্টি হয় এক বছর, বছরে যেই সময় বৃষ্টি হয় সেই সময় এই পুকুরেই জল ধরে রাখে, সারা বছর সেই পুকুরের জলই কাজে লাগায়। এই দেখুন, ছিটছি তো, কিন্তু মুখে দিয়ে দেখছি যে খাওয়ার মতো না, চিনির মতো মিষ্টি না। আমি এই গন্ধ নাকে আসে তো আমি আর নিচে না নেমে থাকতে পারলাম না। দেখুন কি সুন্দর ফুলগুলো। আর এইখানে দেখুন, এইগুলো কি কেওড়া নাকি? না, এ তো অন্য কিছু গাছ হতে পারে। গুগলে দিলে গুগল জানবে কি এত। এই গাছটা কিন্তু খুব সুন্দর, ফুলটা দারুণ লাগছে। তবে সুন্দরবনের প্রত্যেকটা গাছই প্রোটেক্টেড, রেস্ট্রিক্টেড, কিচ্ছু করা যাবে না, ছেড়া যাবে না। ওই জন্য কিন্তু আমরা ছিঁড়ছি না। দেখুন এখানে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ক্যামেরায় যদি এই ছবির সাথে সাথে গন্ধ ধরা পড়তো তাহলে আরও বিষয়টা ভালো হতো, একদম অ্যাকুরেট জিনিসটা আপনারা বুঝতে পারতেন। দারুণ সুন্দর। দেখুন আমার সামনে যেই পুকুরটি রয়েছে, এখানে হয়তো মাছ চাষ করা হয়েছিল। পুরো পুকুর ছেঁচে ফেলা হয়েছে। এই পুরো পুকুর ছেঁচে জল তোলা হয়েছে এবং জল তুলে তো নিচের অংশ বেরিয়ে এসে এপাশে খেজুর গাছ কাটা রয়েছে। এইখানেই সুন্দরবনের অঞ্চলের মানুষেরা যারা বাড়ির পুকুর রয়েছে, তারা বাড়ির পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করেন। দেখুন পুকুরের পাশে একটা গাছ, এটা তো বট গাছ, আর বট গাছ খেজুর গাছকে জড়িয়ে ওপরে উঠেছে। দেখুন খুব সুন্দর একটা দৃশ্য। তবে এখন পুরো জল এখান থেকে ছেঁচে তুলে নেওয়া হয়েছে। আর ওপাশে সুন্দরবনের বাড়ির গৃহিণী দাঁড়িয়ে রয়েছে, বাড়ির পোষ্য মুরগি হাঁস ওখানে খেলা করছে। একটা নতুন নতুন না, একটা অন্যরকম সুন্দর দৃশ্য লাগছে এটা। এদিকে ঝাউ গাছ দারুণ সুন্দর লাগছে। তাল হয়েছে দেখুন কতগুলো, তাল খেজুর। সুন্দরবনে এইসবের অভাব নেই। তবে পুকুরে হয়তো পরিষ্কার করে আবার চুন দিয়ে জল ঢালা হবে, তখন আবার এখানে মাছ চাষ করা হবে। মাছ চাষটা এখানে হয় জেনারেলি। আর পুকুরের যা জল সেটা বলে রাখি, পুকুরের জলটা কিন্তু পুরোপুরি মিষ্টি জল। সমুদ্রের জল পুরোপুরি নোনা জল, পুকুর মিষ্টি জল। মাঝখানে বড় বাঁধ রয়েছে, যখন বাঁধ পার হয়ে এপাশে চলে আসে তখন আর সমস্যা। কারণ মিষ্টি জলে যে মাছগুলো থাকে, যখন জল মিশে যায় তখন পুকুরের মাছ মারা যায়। এই হচ্ছে মুশকিল এইখানকার মানুষদের। এই দেখুন একটা জলের কল পাওয়া গেল এখানে। কতটা উঁচুতে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে কতটা উঁচুতে একটা জলের কল, যাতে সমুদ্রের জল এপাশে আসলেও, জল পড়ে এই কলটায়, সমুদ্রের জল এপাশে আসলেও
কলের মধ্যে না ঢুকে যায়, কলের মধ্যে ঢুকে গেলে এটাও নোনতা হয়ে যাবে, তখন পানীয় জল থাকবে না। আর এই একটাই মাত্র কল রয়েছে সুন্দরবনের এই গ্রামে। আর এই পাশে দেখুন কি সুন্দর দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এত মনোরম এখানে, আপনি আসলে আপনার দু চোখ জুড়িয়ে যাবে এবং প্রাণ কাড়বেই। দেখুন ছোট্ট এই সরু রাস্তা, দুই দিকে পুকুর, মাঝখান থেকে পথ। আর উনি ভুসো চিংড়ি, তাই তো? ভুসো চিংড়ি বাচ্ছেন, এগুলো কি বাদ নাকি? বেছে ফেলে দিচ্ছেন? ও, বিক্রি করবেন না খাবেন এগুলো? আচ্ছা আচ্ছা, এই ইয়ে থেকেই ধরা নাকি? নদী থেকে ধরা। এই নদীটার নাম কি? গঙ্গাসাগর, গঙ্গাসাগরের নদী। আচ্ছা আচ্ছা, আর ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছ বাছা দেখছে। তো আমরা সামনে দিকে এগোই। আচ্ছা, একটা ফল দেখাবে দাদা, দেখি। আচ্ছা, পুরো গাছটা হয়ে রয়েছে দেখো। গাছটার নাম কি? কিশমিশ গাছ। কিশমিশ গাছ? কিশমিশ গাছ। আর এর ফলটা কাঁচা অবস্থা থাকলে সবুজ থাকে, পেকে গেলে একদম লাল হয়ে যায়। বাহ, দাঁড়াও একটা বার করে কিশমিশ গাছ। খেয়ে দেখো। খাবো এটা? হ্যাঁ, এটা খায়। খাওয়া যায় তো? হ্যাঁ, ফল এটা। বীজটা ফেলে দিতে হবে? দারুণ সুন্দর লাগছে তো, একটু কষ্ট রয়েছে কিন্তু বেশ সুন্দর লাগছে, একটু মিষ্টি মিষ্টি আর একটু কষ, একটু মিষ্টি মিষ্টি, আলাদা একটা গন্ধ রয়েছে। কীরকম গন্ধ বল, ভ্যানিলাও না ঠিক, অন্যরকম একটা গন্ধ। এবং রঙটা দেখুন, আর বীজটা হচ্ছে এরকম সবেদার বীজের মতো, সুন্দর লাগছে। এটা হলো আরও পাকে, এটা হতে পারে। তো বাচ্চারা তো এই ফল বিশাল খায়। হ্যাঁ, আমাদের গ্রামের এখানে সবাই এই ফল খায়। হ্যাঁ, যাই হোক, এই ফল বিক্রি হতে কোথাও দেখিনি কিন্তু আমি। বিক্রি হয় মানে গাছ কম তাই থাকে সুন্দরবনে, কিছু কিছু জায়গায় এই গাছ দেখা যায়। কিশমিশ গাছ, কিশমিশ গাছ। এই হচ্ছে সুন্দরবনে কিশমিশ গাছ। আর কিশমিশ ফল, এখানে একটা ফল হয়েছে লাল রঙের, লাল ঠিক না, এটা হচ্ছে গোলাপি হয়েছে বা আলতা, হ্যাঁ গোলাপি আলতা এই ধরনের। আর এখান থেকে পথ কত মনোরম। এই দেখুন একটা বাবলা গাছ আমার সামনে, আর বাবলা গাছের ফলগুলো পেকে হলুদ হয়ে রয়েছে। আর আমার সামনে যে বাড়িটা রয়েছে এটাও হচ্ছে সেই সুন্দরবনের আদিবাসী পরিবারেরই বাড়ি। আর তার সামনে পুকুরগুলো, এখন দেখছি সব পুকুরগুলো এরকম শুকনো। এটা হতে পারে যে পুকুরগুলো সব শুকিয়ে গেছে, কারণ বৃষ্টির জল না হলে তো পুকুরে জল দিতে পারবে না, এটা একটা ব্যাপার। আর দেখুন বাড়িটা, আর এখানে মশারির মধ্যে হয়তো পশুপালন করা হয়। বাড়ির অবস্থা দেখুন, এখানে এরকম ত্রিপল দেওয়া রয়েছে, ত্রিপল, মাঝখানে ভাঙা বেড়া, ওপরে অ্যাসবেস্টস, এই রকম অবস্থা। আর এখানে একটা ছোট্ট জানালা রয়েছে। আর এখানে সামনে পুরোপুরি, এদিকে জল শুকিয়ে গেছে? পুকুরের কি জল শুকিয়ে গেছে না তুলে নিয়েছেন? তোলা হয়েছে, আবার কি নতুন করে মাছ ছাড়বেন তাই? ও না, আমি দেখছি যে এইখানকার ম্যাক্সিমাম পুকুরেরই হচ্ছে জল এরকম কম। একটা হতে পারে যে একটা দুটো পুকুরের জল যদি কম থাকে তাহলে হয় পুরাটা খুলে একটু মানে খোলা হবে, এই পাইলিং করা হবে এই কম থেকে ওদিক। ও আচ্ছা, ভেঙে চলে আসছে দিকে তাই? হ্যাঁ, ভেঙে চলে গেছে। আচ্ছা, এইটা দিয়ে পাইলিং করা হবে? হ্যাঁ, এইটা আর ওইখানে ভেঙে চলে গেছে। আচ্ছা, এইখানে, ও আচ্ছা, আপনাদের তো বাড়ির ঢোকার রাস্তা এটাই? হ্যাঁ, ঢোকার রাস্তা এটাই। আর এখানে যে পরিবারগুলো রয়েছে সবাই কি আদিবাসী পরিবার? হ্যাঁ, সবাই আপনাদের টাইটেল কি? হেমটম। হেমরম, হেমরম আদিবাসী। আর এখানে কতগুলো প্রায় আদিবাসী ঘর রয়েছে? এখানে এই 40-45। 40-45 জন আদিবাসী গ্রাম মানে বাড়ি রয়েছে। আর সবার পেশা কি আপনাদের, মানে কি কাজ করে? কিছু না, ওই বাইরে টাইরে কাজ করতে যায় আর মাঠে ঘাটে মাটি খোলার কাজ করে। মাটি খোলার কাজ। চাষবাস এদিকে হয়? হ্যাঁ, হয়। কি চাষ হয়? বন্যা হয়েছিল, 5 বছর চাষ করা হয়নি। একবার বন্যা হয়েছিল তাই 5 বছর চাষ করা হয়নি? তারপরে এই নোনা না, কোথায় চাষ করবে, নোনা মাটি। ও একবার বন্যা হয়েছিল, সমুদ্র জল চলে এসেছিল, জল চলে এসে জমি নষ্ট করে দিয়েছে। তাহলে একবার পুকুরে মাছটা, এই পুকুর রাস্তা সব ডুবে গেছিল, টিউবওয়েলও ডুবে গেছিল, দেখা যাচ্ছিল। মানে একবার বন্যা হয়েছে তাই 5 বছর জমি অনুর্বর রয়েছে, চাষ করা হয়নি। তারপর থেকে আবার চাষ করা হয়েছে নতুন করে। আচ্ছা আচ্ছা। আর এমনি মাছ চাষ কি কি মাছ হয় এখানে? মাছ সব রকম মাছ ছাড়া হয়, ছাড়া হয় যেরকম মাছ ছাড়বে সেরকম। কাঁকড়া ঠাকড়া আছে নাকি এর মধ্যে? কাঁকড়া না, নদী থেকে ধরে নিয়ে এসে ছাড়লে হয়। এবার যে পুরো পার বাঁধাবেন, পার বাঁধিয়ে আবার তো জল দেবেন, জল কি তুলে দেবেন? না না, এই যা বৃষ্টি হবে আর তোলা হবে না। আচ্ছা, বৃষ্টি হলে তারপরে দেবেন, মানে বৃষ্টির জলই মিষ্টি জল, বৃষ্টি ছাড়া আর কোনো জলের গতি নেই এদিকে। আপনাদের পানীয় জল? ওই টিউবওয়েল, ওই একটা টিউবওয়েলও সবসময় জল বেরোয় না, এখন টাইমের মতন, টাইম কলের মতন এখন যখন জল বেরোয় সবাই নেয়, তারপর আবার এখন জল নেই, আবার সন্ধ্যের দিকে আসবে।
আর কখন সকালে এলে আর টিউবওয়েলে বিকেল টিউবওয়েলে জল সন্ধ্যা দিকে আসবে? হ্যাঁ এইরকম হচ্ছে। চাপা কল তো? আগে চাপা কলে সারাদিন জল থাকতো, হ্যাঁ। এখন সকালে যদি জল থাকে আর সকালে যদি সবাই জল নেয় আর দুপুরে রাত্রে জল নেই, আবার কখন রাত্রে জল জোয়ার ভাটার মতন জল হচ্ছে। ও আচ্ছা, যখন জোয়ার জোয়ার ভাটা হবে- অনুযায়ী জল ঠিক হয় এখানে? যখন সব সময় সব টিউবওয়েলই সারাদিন হয়, এখানে সারাদিন ছিল। ও এই তো সে ওই কদিন মাসখানে হচ্ছে, দু মাসখানে মনে হচ্ছে, আরো বেশি 2-3 মাস। মানে আপনাদের যদি জল না থাকে, জল বিশাল তেষ্টা পায়, গিয়ে যদি জল না পান তাহলে জল না খেয়ে একবার থাকতে হবে? সবাই নিয়ে রেখে দেয়, তারপর ওই মাথায় একটা টিউবওয়েল আছে, নতুন টিউবওয়েল হয়েছে। আচ্ছা, ওটাতে সব সময় থাকে না? ওটা তো একই রকম। সব সময় থাকে, ওই নতুন টিউবওয়েল হয়ে যায়, এটা অনেক দিনের পুরনো টিউবওয়েল। ওটা ওনার বেশি গভীর পাইপ হতে পারে। এটা এখন এটা জোয়ার ভাটার মতন জল বেরোচ্ছে, জোয়ার হলে জল বেরোয় আর ভাটা হলে জল বেরোয় না। আচ্ছা আবার কখন কখন সন্ধ্যের দিকে আসে আর কখন তখন সকালে হলে আর সারাদিন আসে না। আচ্ছা, এবার তাহলে কি মাছ চাষ করবেন? হ্যাঁ, এবার ওই রুই কাতলা এগুলো? ও ছাড়া হয় বর্ষার মাস। আচ্ছা, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন কীরকমভাবে ভেঙেছে এই দিকটা। পাইলিং করবে, পাইলিং মানে এই দিকটা বাঁধাবে, নারকেল গাছও ভেঙে চলে যাচ্ছে এদিকে। পাইলিং মানে বাঁধাবে, আর এইদিকে দেখুন পশুপালনও করা হয়, আর এই দিকে দিগন্ত বিস্তৃত মাঠ, এই মাঠে চাষও করা হয়। জি, হাঁস মুরগি এসব তো পোষা হয়ই, পালন করা হয়। আর খেজুর গাছটা দেখুন মোটা, তবে খুব নিচু, কিন্তু বেশি উঁচু না খেজুর গাছ। আর খেজুর গাছের খেজুরগুলো এই দেখুন পুরো পাক ধরে গেছে মনে হচ্ছে খেজুরে। তো এই যে এই খেজুরগুলো পুরো শুকিয়ে গেছে, এই ছড়াটা পুরো শুকিয়ে গেছে, তবে এগুলো খাওয়া যাবে না। আর একবার বৃষ্টি হলে হয়তো খেজুরগুলো আরও বেশি ভালো করে পাকবে। আর এটা হতে পারে যদি এই খেজুরগুলো নিয়ে নোনা জলের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে এগুলো পাকতে পারে, এরকম হতে পারে। যাই হোক, এই দেখুন এইখানটায় জলের মধ্যে একটা ছোট্ট ঘর করা হয়েছে। এখানে কি থাকে? হাঁস ঠাস থাকে হয়তো, আর হাঁস চড়ার জন্য হয়তো এটুকু করা হয়েছে, এটাও হতে পারে। কারণ পুরো পুকুরটা তো নেই, পুকুরটা পুরোপুরি নোনা জল ঢুকে নষ্ট হয়ে গেছে, আর জল শুকিয়ে এখন পাড় বাঁধাচ্ছে। আর এটা হয়তো হাঁস চড়ার জন্যই করা হয়েছে। আর সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, এই মাঠের আল দিয়ে যেতে হবে অন্যদিকে। আর দেখুন উপরে একটা ঘুড়ি উঠছে, বেশ অনেক বড় লেজ আছে ঘুড়িটার, ঘুড়িটা অনেকক্ষণ ধরে উঠছে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। তা আপনাদের যখন বন্যা হয়, ঘর ঠর কিছু ছিল না? ঘরও ভেঙে গেছিল? মাটির দেওয়াল তো ভেঙে যাবেই। যাই হোক, আপনি কাজ করেন। চারিদিকে মাটির দেওয়াল ছিল, এটা ভেঙে গেছে, হ্যাঁ, শুধু এই অ্যাডভেস্টারটাই ছিল। আর এই যে বড় বড় মুরগি, এগুলো কি মোরগ লড়াইয়ের মুরগি? হ্যাঁ, লড়াইয়ের মুরগি, লড়াই করা হয় এগুলো দিয়ে? করা হয়, এই বছরটা হয়েছে। এই বছর হয়েছে? জিতেছে? না, সবে। আচ্ছা, মানে এক একটা মুরগির দাম কত হবে? লড়াই মুরগি তো বিশাল দাম হয়। হ্যাঁ, 800-900 হাজার। 800-900 হাজার। তবে 1200 অন্য জায়গায় শুনেছি 5-6 হাজার টাকা নাকি দাম হয়ে যায় মুরগির। হ্যাঁ, সে মুরগি অনুযায়ী সে দেশের দিকে এরকম দাম। আচ্ছা, উত্তরপ্রদেশ ওদিক থেকে নিয়ে আসে, সুন্দরবনের উত্তর আমাদের দিকটায় রয়েছে। এখানকার মুরগি লড়াই হলে ওই 1000, 1200, 900 এরকম করে নাই, 1400, 1500। আর যে জিতবে সে দুটো মুরগি নিয়ে চলে যাবে। হুম, সব জায়গায় একই নিয়ম। হ্যাঁ, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার? হ্যাঁ। ঠিক আছে, আপনি কাজ করেন, আমরা এই দিকে এগোই। দেখুন পাড় ভাঙছে এই দিকটা। আর আমি এইখান থেকে আসার সময় দেখাচ্ছিলাম যে ত্রিপল দেওয়া রয়েছে ঘেরা, আর দুটো টাইম কল, বাট এইরকম ট্যাপ কল এরকমই রয়েছে এখানে। এই কলে জল কোনো দিন এসেছিলো? টাইম কলে কোনো দিন জল আসেনি, এরকমই রয়েছে। আর কতটা ভেঙে গেছে দেখুন, দিয়ে রেখেছে এরকম, জল আর আসেনি। আচ্ছা, তাহলে হয়তো চলে আসতে পারে, যদি আসে ভালো। 2-3 বছর হয়ে গেছে? বাপরে বাপ, দেখুন 2-3 বছর হয়ে গেছে, টাইম কলে এখনও জল আসেনি। আর এইখান থেকে কতটা ভেঙে যাচ্ছে দেখুন। আমি আসছি এইখান থেকে এক সাইড দিয়ে আসলাম, কি অবস্থা। আর আমার সামনে একটা ইটের রাস্তা, আর ইটের রাস্তার এই পাশে দেখুন কত বড় পুকুর। পুকুরের হয়তো মাটি এবার আবার নতুন করে কাটা হয়েছে, কেটে ওই দিকটা ভরাট করা হয়েছে, এটা হতে পারে। আর ভরাট করে এইখানে দেখুন, আর বাবলা গাছটা পুরো নুয়ে রয়েছে, দারুণ সুন্দর দৃশ্য লাগছে এখানে। এই পুকুরে কত মাছ রয়েছে, মাছ পুরো উপরে দেখা যাচ্ছে দেখুন, বেশ বড় বড় সাইজের মাছ। আর যদি সব ডুবে যাবে, প্রচুর মাছ এই পুকুরে। এই গাছটায় পেয়েছি পাকা খেজুর রয়েছে দেখুন, খেয়ে দেখি। খাওয়া যাচ্ছে।
দারুণ স্বাদ, খাওয়া যাচ্ছে এবং এটা বেশ ভালো। আর এখানে প্রচুর পাকা রয়েছে, আরেকটা পাকা ছিঁড়ি, পিঁপড়ে উঠে গেছে গাছে খেজুর খাওয়ার জন্যে। এই দেখুন তেলাকচু গাছ, আর এখানের পুরো লাল হয়ে রয়েছে তেলাকচু ফল, দেখুন পুরো লাল, পেকে লাল। ও আচ্ছা, এপাশে পাখি এসে তার অংশ খেয়ে চলে গেছে। আর বেশ কিছু পুকুর রয়েছে যেগুলো নতুন করে কেটে আরও গভীর করা হয়েছে। আর এখান থেকে যদি আমি সামনের দিকে যাই, একদিকে পুকুর, এই পুকুরটাতেও জল রয়েছে, আর একদিকে এরকম কুঁড়ে ঘর, আর মাঝখান থেকে ইট পাতানো রয়েছে, ইটের ওপর দিয়ে যেতে হবে। আর এটা আপনাদের বাড়ি মানে এরকম ওপরে খড় দিয়ে ছাওয়া? খড় দিয়ে ছাওয়া বাড়ি বর্ষাকালের পরে সমস্যা হয় না? না, সমস্যা হয় না। জল পড়ে এরকম পুরনো হয়ে গেলে মানে খড়টা, তখন জল আবার চেঞ্জ করে দিতে হয়? হ্যাঁ, চেঞ্জ করে দিতে হয়, মানে বছর বছর চেঞ্জ করে দিতে হয়। আপনাদের এই অঞ্চল তো অনেক মানে আসা যাওয়ার যে বিষয়টা, এখানে তো অনেক দুর্গম। দুর্গম মানে ধরেন আপনাদের সবচেয়ে কাছে শহর কি? কাকদ্বীপ। হ্যাঁ, কাকদ্বীপ থেকে এখানে আসতে গেলেই তো দেখলাম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে। হ্যাঁ। তা আপনাদের হাসপাতাল আছে নাকি মানে এই দ্বীপে কোনো? এই দ্বীপে হাসপাতাল আমাদের এই বাগডাঙ্গায় ছিল আগে। হ্যাঁ, এখন হ্যাঁ, তেমন একটা ডাক্তার আসে না এখানে, ওই জন্য। তাহলে যদি রাত বিরেতে কারোর বিশাল সমস্যা হয় বা এরকম ক্রিটিক্যাল পেশেন্ট হয়, কোথায় যান? সেটা ওই রাতারাতি নিয়ে যেতে হয়, নৌকো পার করে। নৌকো পাওয়া যায় সব সময় না? স্পেশাল ভাড়া দিয়ে নিয়ে যেতে হয়? স্পেশাল ভাড়া দিয়ে। তখন পাড়াপাড়ে কত কীরকম নেয়? কিরকম নেই সেটা, স্পেশাল ভাড়া কিরকম নেই সেটা তো যেমন আমার একজনের জানা ভাড়া নেই। সারাদিন 10 টাকা করে, হ্যাঁ, তখন মোটামুটি 10 টাকা নেয় না 200-300 টাকা না নেয়? না না, হ্যাঁ, 200-300 টাকা নেয়। 200-300 টাকা নিয়ে নেয়? রাত্রে রাত্রে নিয়ে গেলে ওই রকমই ভাড়া নেয়। 200-300 টাকা করে নেয়? হ্যাঁ, তো এটা আপনাদের এই দ্বীপের মানুষের পক্ষে তো বেশ সংকট বা হ্যাঁ, সংকট, অসুবিধাজনক। অসুবিধা। তো এই দ্বীপের আমি একটা জিনিস শুনছিলাম, ওখানে একটা ঠাকুমা বলছিলেন আমাকে মজা করতে করতে, যে এই দ্বীপে নাকি কেউ বিয়ে করে আসতে চায় না, যে এত কঠিন। হ্যাঁ, অনেক ভয় আগে, মানে অনেকই মানে দূরে তো যখন মেয়েরা যদি বলে কেউ দেখতে দেখতে যায়, যখন শুনে যে এই দ্বীপে বিয়ে হবে ভয় পেয়ে যায়। আপনার বাড়ি কোথায়? আমার মেদিনীপুরে। মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ। তা আপনি মেদিনীপুর থেকে এখানে আসতে ভয় করেননি? না, প্রথমে ভয় ভয় করি। এটা দাদা নাকি? ভালো আছেন? তা পশ্চিম মেদিনীপুরের কোথায়? আমরা অনেক পশ্চিম মেদিনীপুরে তো প্রচুর গেছি। আমাদের ওই ইয়েতে এগরার পরে। এগরার পরে? আচ্ছা, এই লাস্ট গেলাম পশ্চিম মেদিনীপুর উপর দিয়ে গেছিলাম ঝাড়গ্রামে ঢুকলাম তখন। ওই দিকটার যারা রয়েছেন আপনার আদিবাসী মানুষজন, ওইদিকে যেমন প্রত্যেকের মাটির বাড়ি রয়েছে, সুন্দর সুন্দর মাটির বাড়ি এবং রং করা মাটির বাড়ি। এখানে সেটা দেখলাম না, মাটির বাড়ি রয়েছে, তবে ওই কলকা বা ডিজাইনগুলো দেখলাম না এদিকে। না, সেটা এদিকে নেই, এদিকে? সেদিকেই হয়। হ্যাঁ, ওই দিকে হ্যাঁ, বন্যা হয় এদিকে? হ্যাঁ, বন্যা হয় এদিকে। ও, বন্যার সময় থাকেন কোথায়? বন্যার সময় তো কোথায় থাকি, আবার ছাদের উপরে উঠে যাই। আচ্ছা আচ্ছা, এই যে এইরকম হ্যাঁ, অ্যাসবেস্টস এরকম দেওয়া, হ্যাঁ। এর উপরে উঠে যান? সে কি প্রচুর অবস্থা? কষ্ট হয় উপরে, মানে বৃষ্টি, মানে ছাদে তো ওরকম ছাওয়া নেই তো, ছাদের উপরে ওই যে পেপার জামা দিয়ে থেকেছিলাম একবার, ওরকম জল ঢুকেছিল আর কি। আর জল ঢুকলে তো আপনাদের মিষ্টি জলের পুকুর সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, নষ্ট হয়ে গেল। আবার মাছটা সব আমি মরে শুনছিলাম ওই দিদি বলছিল 5 বছর নাকি চাষবাস হয়নি, এই মিষ্টি নোনা জল হ্যাঁ, ঢুকে। হ্যাঁ, 5 বছর পর আবার চাষবাস হয়েছে। হ্যাঁ, তাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কাজ করেন, আমি আরেকটু সামনের দিকে যাই। এই জায়গাটা যতই ঘুরছি তত বেশ ভালোই লাগছে। আবার একটা দিকে প্রকৃতি যত সুন্দর লাগছে দেখতে, সন্ধ্যা হয়ে আসছে, মানে বিকেলের আলো নিভে যাচ্ছে। প্রকৃতি যত সুন্দর লাগছে দেখতে, এই অঞ্চলের মানুষের জীবন ততটাই কিন্তু কঠিন। এটা একটা বিষয়, মানে প্রকৃতি সুন্দর হলেও জীবন কঠিন। আর আপনারা যদি এখানে এই গ্রামে ঘুরতে চান, অবশ্যই ঘুরতে পারেন এবং এখানে এসে একদিন থাকতেও পারেন। থাকার ঠিকানাটাও আমি দেব। দেখুন আমার সামনে ছোট্ট একটা জলাশয়, আর তার সামনে পুরো দিগন্ত বিস্তৃত মাঠ যাকে বলা যায়, সেই মাঠ। আর এই পাশে রয়েছে একটা ছোট্ট বাড়ি, পুরো বেড়ার কুঁড়ে ঘর বাড়ি বলা যায় এই ঘরকে। ওপরের যেই টালি দেওয়া, টালির ওপরে এরকম খড়ের ছাউনি দেওয়া, সেগুলো এখন খুব একটা জুতের অবস্থায় নেই। এই হচ্ছে অবস্থা। আর এগুলো দেখুন পশুপালন এদিকে ভালো হয়। এগুলো কি গাছের ডাল? কি গাছ এগুলো? কাটা গাছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা কি পুকুর না এমনি জল? পুকুর কতটা গভীর হবে?
আমার ডুব হবে? আমার ডুব হবে? হবে না? এটা কি পুকুরে কি স্নান টান করার জন্য? আচ্ছা, পুকুরের মধ্যে মাছ আছে? মাছ চাষ হয় তাই তো? সাপ আছে? না সাপ টাপ নেই না? তাহলে মাছ আছে। দেখুন, আমরা যদি মোটামুটি দিনের বেলায় দিকে আসতাম, আমার এই জলটা দেখে এত সুন্দর লাগছে। তবে অবশ্য তখন রোদ্রের কিরণ থাকতো, তখন আবার ডিসিশনটা চেঞ্জ হতো। আমার একবার স্নান করার ইচ্ছে ছিল, যদিও সাঁতার জানি না, তবুও জল বললো আমার ডুব জল তো হবে না, আমার ডুব জল হবে না, তাহলে একটা রিস্ক নেওয়া যেত। আমি যেহেতু সাঁতার জানি না আর আমার ডুব জল হবেও না, তাহলে একটা রিস্ক নেওয়ার কথা ছিল। যাই হোক, দেখুন খুব সুন্দর লাগছে আর অপরূপ মনোরম প্রকৃতি এখানে। আদিবাসীদের যে গ্রাম সুন্দরবনে, দেখুন কত সুন্দর গ্রাম। এখান থেকে ওখানে সবাই বসে বসে কাঁথা সেলাই করছে। আচ্ছা ঠাকুরবা, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনাদের যে পুজো হয় যেটা না, মারাংবুরু পুজো, সেটা কি এইখানে হয়? হ্যাঁ হ্যাঁ এই তো, এটা হ্যাঁ এই তো, ওটা কি গাছ? ওই গামা গাছ, হুম, গামা গাছ। গামা গাছে হয়। যেমন আপনার ওই বাঁকুড়া পুরুলিয়া ওই দিকটায় হয়, ওরা শাল গাছকে পুজো করে। আপনারা শাল গাছকে করেন না? শাল গাছ এই অঞ্চলে হবে না সুন্দরবনে, তাই তো? সুন্দরবনে শাল গাছ হবে না, না এখানে হয় না, ওর জন্য আপনারা গামা গাছকে পুজো করেন। ওই পুজো করে। আর পুজোর মানে রীতি কীরকম আছে আপনাদের? যেরকম আমাদের বাঙালির সঙ্গে যে পুজো এখানে হয় সেরকম এখানে ওই আমাদের পাঠা বলি দেওয়া হয়। পাঠা বলি দেওয়া হয়? যেরকম কোন সময় হয় পুজোটা? ওটা ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে হয় পুজো? ফাল্গুন মাসের বিশেষ কোনো দিন আছে? ওটা দিন আমরা গ্রাম থেকে ফিক্সড করি, গ্রাম থেকে ঠিক করে নেন কোন দিন পুজো করবেন। এবং যেইভাবে হয় ওই মাটির ঘোড়া ঠোড়া বানিয়ে দান করেন, এসব হয় নাকি? না না এসব আবার ওইদিকে হয়। আবার সবাই একই রকম শাড়ি পরে আসে, এই সাদা শাড়ি লাল পাড়, ওটা হয়। আবার ঘিরে সবাই নাচ করে, এগুলো হয়। হ্যাঁ এখানে সব নাচ গান হয়, অনুষ্ঠান হয়। আবার হাড়িয়া আসে ওর সাথে, হাড়িয়াটা তৈরি হয়? আমাদের হাঁড়িয়া তো মেন জিনিস। আচ্ছা, হাড়িয়াটা মেন জিনিস। এটা কিন্তু অন্যরকম ভাবে না আপনাদের হচ্ছে হাড়িয়াটা একটা আমাদের প্রসাদ বলে, ওই হাঁড়িয়াটা হচ্ছে আমাদের মেন প্রসাদ। মেন প্রসাদ হাড়িয়া। আচ্ছা আচ্ছা। আর পুজোর সময় কতটা মানে কত দূর থেকে লোক আসে, না আপনাদের গ্রামের লোকই পুজো করে? দূর দূর থেকে আসছে, মেদিনীপুর, উড়িষ্যা, ঝাড়গ্রাম, ওপাশে আমাদের কুটুম বান্ধব আছে, ওরা সব আসে। আপনাদের যে শরিকরা রয়েছে, এই পাথর প্রতিমা, সাগরদ্বীপ, সবাই আসে? সবাই আসে, নদিয়া। আর বাদ বাকি সময় আপনারা ওই স্থানটাকে মুছে ঠিক করে রাখেন? আচ্ছা। আর প্রকৃতির পুজো, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যেই জায়গাটা আপনারা পুজো করেন। দেখুন, পুজোর জায়গাটা হচ্ছে পুরো খুব সুন্দর জায়গা। আর আদিবাসী মানুষেরা কিন্তু প্রকৃতিকেই দেবতা হিসেবে মানেন। আর প্রকৃতিকে দেবতা হিসেবে মানার কারণে প্রকৃতির পুজোই করেন, গাছের পুজো করেন। যেমন ওইদিকে শাল গাছ, আর এদিকে শাল গাছ হয় না, তাই এই গাছ দেখুন কি সুন্দর। এইখানে একটা দুটো তিনটে থাকে করা রয়েছে। এইদিকে যে দেবতা এসে বসবেন তার জন্য এরকম একটা বেদি করা রয়েছে, ওপরে বিচুলি দিয়ে ছাওয়া, আর গাছ তো রয়েছেই। আরেকটা জিনিস আপনি দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানেও একই রকমভাবে ওই রকম একটা বেদি করা রয়েছে। এবং মারাংবুরু উৎসবের সময় এনারা এখানে বেশ ভালোভাবেই উৎসব পালন করেন এবং জাঁকজমকপূর্ণভাবেই পালন করেন, যেটা আমি শুনলাম ওনাদের কাছে। যাই হোক, আমি আরেকটু ঘুরে আপনাদের গ্রামটা দেখাই। কত মনোরম দৃশ্য। এখান থেকে একটা মানে হাই ভোল্টেজ লাইন চলে গেছে ধান ক্ষেতের উপর দিয়ে, আর ওই পাশে রয়েছে একটা হাই ভোল্টেজ লাইনের পাশেই একটা ছোট্ট কুড়ে ঘর বা বাড়ি। আর এইখানে দেখুন কত লোক বা এখানকার মানুষেরা বসে বসে এখানে কাঁথা সেলাই করছেন। আর একটা জিনিস, এইখানে এরা হচ্ছে ক্রিকেট খেলছে। এই আমি খেলবো, নেবে আমাকে খেলায়? আমি খেলবো, আমাকে খেলায় নেবে? আমি বল করবো না ব্যাট করবো? বলো। ব্যাট করবো না, আগে বল করে নি, আগে আগে বল করে নি, বল করবো তারপর ব্যাট করবো। তাহলে দেখুন, আমি কিন্তু বল করতে যাচ্ছি, আগে দেখো বল করি। প্লাস্টিক বল, এই হাওয়ায় বল ওইদিকে বেঁকে চলে যাচ্ছে, এদিক থেকে হাওয়া আসছে, মানে বল করলে আমাকে এইরকমভাবে এদিকে বেঁকে করতে হবে। দেখি, ওই দেখুন বল মারলাম এদিকে, এদিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আউট আউট আউট, হিট উইকেট। এবার আমার ব্যাট করে দেখি পারি কি না। হাওয়ায় তো এদিক ওদিক চলে যাচ্ছে। আর এখানে গর্ত রয়েছে, ইট রয়েছে, সব কিছুই রয়েছে না অলরেডি। ক্যাচ 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 ক্যাচ, 6 হয়ে গেল তো। আরেকটা খেলবো, হ্যাঁ আমি আনবো।
আমি আনছি এরা সবাই ওস্তাদ এক একজন, পুরোপুরি ওস্তাদ। তোমার নাম কি বাবা? সঞ্জয় কি মাহাতো? হেমব্রম? তাহলে সঞ্জয় ভুইয়া। তোমার নাম? সুজন ভুইয়া, সঞ্জয় ভুইয়া। লাস্ট, হ্যাঁ? আউট, আমি আউট। ধরো, দুজন রয়েছে তাই কি সুন্দর খেলছে দেখুন। আউট। হাওয়ায় বল বেঁকে যাচ্ছে, খেলা যাচ্ছে না। বেশ মজার জিনিস, ভালো লাগলো এখানে এসে। আর এই ঘরটা দেখুন, এটা কিসের ঘর বাবা? কি থাকে এতে? ছাগল থাকে। ও আচ্ছা আচ্ছা। আপনিও কি এই গ্রামের মানুষ? তো এটা আপনার বাড়ি? একটুখানি হাতে যে ট্যাটু করেছেন এটা কি ওই মেলা থাকে নাকি? আচ্ছা, আপনার নাম কি দাদা? রবি ভুইয়া। মানে ভুইয়া, হেমব্রম সবাই রয়েছে এখানে, তাই তো? এবং যারা রয়েছে এই গ্রামে সবাই আদিবাসী, তো আদিবাসী মানুষজন। তো আপনাদের কাজ বাজ এগুলো হচ্ছে চাষবাস তো শুনলাম। আর বাইরে কাজে যান বলতে কোথায় কোথায় কাজে যান? যেখানে সেখানে যেতে হয়, কেরালা যেতে হয়। কেরালা? কতদিন পর পর ফেরত তাহলে বাড়িতে? বছরও চলে যায়, 6 মাস চলে যায়। বছর 6 মাস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটু ওইদিকে যাই, দেখাই। গ্রামের মহিলারা বিকেলবেলা বসে বসে কাঁথা সেলাই করছে। একটা কাঁথা, দুটো কাঁথা। ও কি ছোটবেলা থেকে কাঁথা সেলাই করা শিখছে? কাঁথার ওয়ার না কাঁথা এটা? হ্যাঁ। কাদের? আপনাদেরই? নিজেদেরই? ভালো, সময়ও কেটে যাচ্ছে, একটা কিছু হয়েও যাচ্ছে। দেখুন এখানে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, পায়ের উপরে পা তুলে বসে না ওরা। আর এখানে একটা কাঁথা সেলাই করছে 4 জন মিলে। এটা কি একজনের কাঁথা 4 জন সেলাই করছেন? একটা? ওই তো একটা কাঁথা 4 জন, তো 4 জন নেবেন কি করে? না না, আপনারা একটা কাঁথা 4 জন যে সেলাই করছেন, এবার দেখা গেল এটা আপনার কাঁথা, আর ওনার কাঁথা হলেও কি 4 জনই সেলাই করবেন? এটা বেশ। সবাই মিলেই সেলাই করে, যার কথাই হোক না কেন, তাড়াতাড়ি হয়ে যায়। এটাই হচ্ছে শুনতে চাইছিলাম। ঠিক আছে, সেলাই করেন, বেশ ভালো লাগলো, বেশ মজার আপনি। আমি সামনের এদিকে যাই, দেখি। দেখুন এই পাশে যে চাষের জমি, রাস্তাটা যে করা হয়েছে, রাস্তার এপাশে কতটা বাঁধ বা এরকমভাবে সাপোর্ট দিয়ে রাস্তাটা করা হয়েছে। আমি একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সাপোর্ট রয়েছে ওখানে, নাহলে রাস্তাও নিচে পড়ে যাবে। কারণ আমি যতটা নিচে রয়েছি, আমার অর্ধেক হাইটের বেশি হচ্ছে উচ্চতায় রাস্তা রয়েছে। আর ওর জন্য এই পাশ থেকে খেজুর গাছের বা তাল গাছের শিকড়গুলো পর্যন্ত বেরিয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম পাড়ার, অবশেষে পারতে পেরেছি সুন্দরবনের কিশমিশ ফল। কিশমিশ গাছ, সুন্দরবনের স্থানীয় ভাষায় এটার নাম কিশমিশ গাছ। তবে আপনারা অবশ্যই জেনে থাকলে জানাবেন, এই যে এই ফলটার যে আসল নাম কি, বৈজ্ঞানিক নাম বা আসল নাম কি আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সুন্দরবনে এটা পরিচিত কিশমিশ ফল বা কিশমিশ গাছ হিসেবে। আমি একটু আগে আপনাদের বলছিলাম না যে এইখানকার পুকুরের উপরে মানুষ পুরো নির্ভরশীল। এই একটা পুকুর রয়েছে, এখানকার মানুষের কিন্তু পুকুরই হচ্ছে তাদের মিষ্টি জলের প্রধান উৎস। এই পুকুরেই বাসনপত্র ধোয়া হয়, পুকুরেই আবার কাপড় কাচা হয়, এগুলো পুকুরেই করা হয়। ওখানে দেখুন বাসনপত্র ধুচ্ছে অনেকে। আপনাদের কি পুকুরেই বাসনপত্র ধোয়া হয়? আর জামা কাপড়? সেটাও পুকুর, স্নানও পুকুর। আর খাবার জল কি শুধু কল? খাবার জলের জন্য শুধু কল, বাদ বাকি সব পুকুরের জল। আর পুকুরের জল মিষ্টি টানো না, মিষ্টি জল। আচ্ছা, ওখানে ওনারা ওই বাড়ির ভেতর থেকে যেতে হবে, ওর জন্য আর যাবো না। ওখানে ওনারা বাসনপত্র ধুচ্ছে, আর বাসন ধুচ্ছেন মনে হয় কাদা মাটি দিয়ে নাকি? বাসনপত্র কাদা মাটি ছাই দিয়ে এইসব দিয়ে ধুচ্ছে। দেখুন এগুলোই কিন্তু মানে এখন আমি দেখছিলাম ভেরি রিসেন্ট যে কয়লার ছাই দিয়ে বাসন মাজলে নাকি অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ব্যাপার হয়, যেটা গ্রামাঞ্চলে অনবরত এখনও হয়ে আসছে। শহরে অনেক সাবান, ডিটারজেন্ট এগুলো ব্যবহার হয়, কিন্তু এখন যেই বিষয়টা আবার নতুন মাথাচাড়া দিয়ে উঠেছে, ওর জন্যে বিভিন্ন ই-কমার্স সাইটে কয়লার ছাই বা ঘুটের ছাই বিক্রিও হচ্ছে।
ঘুঁটো তো বিক্রি হচ্ছে রে, এগুলোও বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমরা আরেক সামনের দিকে যাই। এই দেখুন পুকুরের পাড় বাঁধিয়ে তার উপর মাটি দিয়ে এইরকম ইটের রাস্তা তৈরি করেছে যাতে বাড়িতে যাওয়া যায়। নাহলে বৃষ্টি যদি হয়, বর্ষাকাল যদি শুরু হয়, তাহলে এই অঞ্চল দিয়ে যাওয়া একদম যাবেই না। আর এই কলগুলো বসিয়েছে, কলগুলো সরকারি খরচা মানে পয়সা খরচা করে বসিয়েছে, তবে কল বসানোর মানে কি যদি জলই না আসে। কল বসিয়েছে 4-5 বছর হয়ে গেছে বলছেন এরা, কল 4-5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত জল হয়নি, জল আসেনি। এটা একটা কেমন লাগলো, এখানে এত টাকা খরচা করে এরকম লোহার কল বসিয়ে দিয়েছে এখানে বাড়ির সামনে, তবুও এখনও জল আসেনি। আর এদের বাড়ি দেখুন এরকম, আর বাড়ির পাশ দিয়ে ওদিক দিয়ে ছোট্ট একটা রাস্তা রয়েছে। এইখান থেকে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে পাকা বাড়িও বেশ কিছু রয়েছে এদিকে, শুধুমাত্র যে আদিবাসী সম্প্রদায়ের বাড়িগুলো কাঁচা বাড়ি তা নয়, এখানে পাকা বাড়িও 2-1টা রয়েছে, 2-1টা, বেশ কিছু না, 2-1টা। পুরোপুরি যদি 45টা বাড়ি হয় তার মধ্যে 4টে বা 5টা এরকম পাকা বাড়ি হতে পারে, এটা হতে পারে, এটা এখানে রয়েছে। আর দেখুন প্রাকৃতিক পরিবেশ কতটা মনোরম এখানে। এখানে একটা পাকা বাড়ি দেখলাম, তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে কি অবস্থা হয়েছে দেখুন। আমি এর ভেতরে ঢুকছি না, এর ভেতরে এখন গরু টরু রাখে, তাও রাখে না, ভেঙে চুরে গেছে। দেখুন কীভাবে ভেঙে গেছে এই জায়গাগুলোতে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে। আর ওই পাশে পুকুর, পুকুরের পাশে ভেঙে গেছে জন্যই এটা এখন পরিত্যক্ত। তবে দেখুন বাঁশ দিয়ে কাঠ দিয়ে এইরকম ঢালাই যে এগুলোকে বেঁধে রেখেছে, তার মানে ভালোই ক্ষতিগ্রস্ত হয় ঝড়ে এদিকে। সুন্দরবনের শেষ দ্বীপ যেহেতু, ভালোই ক্ষতিগ্রস্ত হয়। এরপরেই পুরোপুরি বঙ্গোপসাগর, আর আমরা বঙ্গোপসাগরের পুরো কাছেই রয়েছি। এই দেখুন তাড়া না করে আসে এগুলো, তাড়া করে আসবে সুন্দরবনের তো অতটা সাহস নেই আমার যা মনে হচ্ছে, কিন্তু গতদিন তাড়া করেছিল। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। ও এখানে আসলে সমুদ্রের যে হাওয়া, আর দারুণ লাগছে কিন্তু। দেখুন পথটা দেখুন আর পরিবেশটা দেখুন। এখন সুন্দরবনে যে অঞ্চলটা যাচ্ছি বা এই দ্বীপের যে অঞ্চলটায় যাচ্ছি, সেই অঞ্চলটা ম্যানগ্রোভ নামে পরিচিত। ম্যানগ্রোভ বলতে যারা এইখানে ঘুরতে আসেন তারা এই জায়গাটায় অন্তত একবার এই জায়গার প্রকৃতি এবং পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। ওর জন্য এই জায়গার নাম হচ্ছে ম্যানগ্রোভ। সুন্দরবনের সব জায়গায় তো ম্যানগ্রোভ উদ্ভিদ, লবণাক্ত উদ্ভিদ, লবণাক্ত মাটির উদ্ভিদ মানেই ম্যানগ্রোভ উদ্ভিদ। তবে এই জায়গাটা অনেকে আসেন। আর দেখুন দুই দিকে পুরো ঝাউ গাছ, তারপরে এদিকে বিভিন্ন ধরনের গাছ। এদিকে চলে গেছে একটা মানে মেঠো পথ, পুরো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে। দারুণ সুন্দর পরিবেশ। আর ওদিকে একটা পাখি ডাকছে, দারুণ লাগছে। যদি পাখিটা ডাক আপনাদের শোনাতে পারতাম আরও বেশি ভালো লাগতো। দেখুন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় মোটামুটি জোয়ারের সময় জল পুরোপুরি চলে আসে, ম্যানগ্রোভ উদ্ভিদ এদিকে জল চলে আসে। ওইদিকে রয়েছে, ওইদিকে একটা আইল্যান্ড রয়েছে, ওটা খুব সম্ভবত গঙ্গাসাগর হতে পারে। যাই হোক, আর এই জঙ্গলের মাঝে বেশ কিছু নৌকো রয়েছে, মাছওয়ারাদের নৌকো। আর এইখান থেকে যদি আমি দেখি কি সুন্দর লাগছে পথটা দেখুন, পুরো গোল হয়ে গাছ ঘিরে রয়েছে, দুই দিক থেকে গাছ হয়ে মাথার উপর দিয়ে ঘিরে রয়েছে, আর মাঝখান থেকে এইরকম সুন্দর পথ। অত্যন্ত মনোরম দৃশ্য, সত্যিই মনোরম দৃশ্য। ম্যানগ্রোভের ঠিক উল্টো দিকে এরকম সরু সরু গলি নেমে গেছে। এটা বাঁধকাম রাস্তা, সুন্দরবনে যেমন প্রত্যেকটা অঞ্চলে হয় সমুদ্র বা নদীর পাশে এরকম উঁচু বাঁধকাম রাস্তা করা থাকে, আর এইখান থেকে একটা সরু গলি নেমে গেছে। গলি থেকে নিচে নেমে বিভিন্ন বাড়ি রয়েছে। আর এইখানকার পুরো এটা পুকুর, তো পুকুরে মিষ্টি জল তো দিদি, পুকুরের জল মিষ্টি আর নুনচি মিষ্টি। আর এই কাঠগুলো কি সুন্দরবনেরই কাঠ? নদীতে ভেসে আছে। ও জোয়ারের সময় ভেসে এসে বেঁধে থাকে নাকি? ও দেখুন এইগুলো ভেসে আসে, ভেসে এসে এই ম্যানগ্রোভে আটকে যায় বা এই জায়গাগুলোতে আটকে যায়। আর কি সুন্দর হাওয়া। ও দেখুন নিচে বালি, এতক্ষণ হাঁটছিলাম শক্ত মাটির উপর দিয়ে, এখানে পুরোপুরি বালি, ওই জন্য পা পিছল খেলো বা পিছল খাচ্ছে। দেখুন এখানে বড় বড় জেসিবি আনা হয়েছে, আমার মনে হচ্ছে এটা বাঁধানোর জন্য এগুলো আনা হয়েছে, এটা হতে পারে।
যাতে এই পাশে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এই আইল্যান্ডটা আর কিছু থাকবে না। এই আইল্যান্ড বা এই দ্বীপটায় অনেক ছোট এবং এটা অনেকটা সি হর্সের মতো দেখতে, বা সমুদ্র ঘোড়া বা সি হর্স যেগুলো সেরকম দেখতে। তো এর উপর দিয়ে হাঁটছি, পা কিন্তু বেশ ভালোই ডেবে যাচ্ছে। আর নৌকো ঠৌকো এই অবস্থা এদিকে, আর ওইদিকে দারুণ সুন্দর লাগে। এখন ভাটা অবশ্য, একটা নৌকো দেখুন ওখানে পুরো বালির নিচে ডেবে গেছে। মৌসুনী আইল্যান্ড আসলে আপনারা এই জায়গাটুকু বিকেলে ঘুরবেন, অসাধারণ সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে মানে ভাষায় প্রকাশ করার মতো, এত সুন্দর লাগবে। এই জায়গাগুলো দেখুন বেশ মনোরম, এবং এই জায়গাগুলোতে ওই বাঁধের মধ্যে মানে ওই বস্তার মধ্যে মাটি বা বালি দিয়ে যেই বাঁধের যে অংশগুলোতে দেওয়া হয় সেগুলো ভেসে এসে এখানে বেঁধে রয়েছে, আর গাছের শুধুমাত্র গোড়াগুলো রয়েছে, ওপরের কোনো অংশই নেই। দারুণ সুন্দর লাগছে। আর এই জায়গাটা তো দারুণ সুন্দর লাগছে, আরও সুন্দর লাগছে দেখুন। আর এটা বঙ্গোপসাগরের একদম শেষ সীমানা। এর ওপরে গাছের গোড়ায় প্রচুর কাঁকড়া রয়েছে, গাছের গোড়ায় দেখুন। গাছের শিকড় নিচ থেকে উঠে চলে এসছে, আর এই রকম অবস্থায় গাছটা রয়েছে। এটা হলো সুন্দরবনের কেওড়া গাছ বা ওই ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল। কত শ্বাসমূল হয়ে রয়েছে দেখুন, জল ওপরে উঠলেও শ্বাসমূল এরকম থাকে। আর শ্বাসমূল কিন্তু শক্ত হয় না, বেশ নরম হয়। এ দেখুন পায়ে ফোটে না, শক্ত না, বেশ নরমই। ওহ, কি সুন্দর দৃশ্য দেখুন। একটা গাছ গাছের একটা ছোট্ট অংশে আশ্রয় নিয়েছে একটা শামুক, এটা কিন্তু বেঁচে রয়েছে না, ওকে ঢুকিয়েই দিই ভেতরে। যাই হোক, আমরা এই প্রকৃতির মজা নিই, দারুণ সুন্দর লাগছে। এখানে কথা বললে মনে হচ্ছে প্রকৃতি শান্ত বা চুপ করিয়ে দিচ্ছে, এত সুন্দর এখানে প্রকৃতি, এত সুন্দর হাওয়া। এখন সন্ধ্যা হয়ে এসছে, আর সুন্দরবনে এমন একটা জায়গায় রয়েছি, নৈসর্গিক সৌন্দর্য দৃশ্য। এখানে দেখুন এত গাছ, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ এগুলো তো ধ্বংস হয়ে গেছে, আর ওই পাশে নতুন গাছ লাগানো হয়েছে। তবে হাঁটার সময় এই অংশের দৃশ্য অসাধারণ, পুরো চোখ মন। তো বালিয়াড়ার এই অঞ্চল যদি ঘুরে আপনারা আসেন, সব বাচ্চা বাটি চলে এসছে আর ওরা মুখ লুকাচ্ছে। তোমাদের নাম কি বলে দাও, একবার হাই করে দাও, আর নাম বলে দাও, নাম বলে দাও। অজয় দাস। আর তোমাদের নাম, তোমার নাম কি? অঙ্কিতা দাস। কাটে ঘোড়ার ঘাস। আচ্ছা, ও পালিয়ে গেল। যাই হোক, আপনারা এইখানে এসে থাকতে পারেন, তরঙ্গবীথি রিসর্ট, যেটা প্রথমে দেখিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, পুরো গ্রাম ঘুরে আস্তে আস্তে। যদি এই সমস্ত গ্রামে ঘুরতে চান অবশ্যই এখানে আসতে পারেন, এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এত যে দূর কলকাতা থেকে, যে এই গ্রামটা এত দূর, সুন্দরবনের বিভিন্ন গ্রাম তো অনেক দূরে অবস্থিত। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওগুলোতে। তো সেইখানে গিয়ে আমরা ঘুরে চলে আসি। থাকার ব্যবস্থা ম্যাক্সিমাম গ্রামেই নেই, তবে এইখানে যদি আসেন আপনারা, এই গ্রামে এসে থাকার ব্যবস্থা প্রচুর রয়েছে, তার মধ্যে তরঙ্গবীথি রিসর্ট একটা অন্যতম। আর রিসর্টে ঢুকে আমি রাত্রের দৃশ্য দেখাবো কেমন। আরেকটা কথা বলে দিই, এখানে আসবেন কিভাবে, খুবই সহজ। নামখানায় নেমে বলবেন হুজ্জাইতের ঘাট থেকে নেমে উল্টো দিকে আপনার মৌসুনী আইল্যান্ড। আর মৌসুনী আইল্যান্ড হচ্ছে শেষ আইল্যান্ড এদিকে। আর মৌসুনী আইল্যান্ডের বা মৌসুনী দ্বীপের আকৃতি অনেকটা সি হর্সের মতো। তো সেইখান থেকেই আপনারা থাকতে পারেন এবং গ্রাম ঘুরতে পারেন। আর এখনই আলোকিত হয়ে উঠবে এই পুরো আমাদের রিসর্টটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতারাম।